আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলেন, যাও ওশান আর জিনাতকে চা দাও। আপনার ছেলে অত্যাচার করে বউ তাড়াবে আর আমি তার চা বানিয়ে খাওয়াবো? যেখানে আমি আপনাদের রান্না করেই খাওয়াচ্ছি না, সেখানে চা খাওয়ার আশা করাটা একটা বিলাসিতা মাত্র। এরই মাঝে রোশন স্যার রুম থেকে বেরিয়ে এলেন। গায়ে গেঞ্জের হাতা ভরতে ভরতে এসে বললেন, আম্মা, এ বাড়িতে কি শান্তিতে ঘুমানোও যাবে না? বাড়িটা হাট বাজার বানিয়ে ফেলেছো না? সমস্যা কি তোমাদের? এটা কোনো সভ্য মানুষের বাড়ি? বাবা, সারা আমার সাথে যে ব্যবহার করছে তা বলতে চাচ্ছি না। ছেলে মানুষ করেছিলাম কি এই দিন দেখার জন্য? সামান্য চা দিতে বলায় সারা যা যা বলল। জিনাত আপু বলল, রোশন ভাই, এটা কি বিয়ে করেছেন আপনি? এ তো আমার মৃত্যু কামনা করছে। উনি বিরক্ত চোখ মুখ নিয়ে ওনার মায়ের সামনে দাঁড়িয়ে বললেন, আমাকে এখন কি করতে হবে আম্মা? না মানে তুমি আমাকে নালিশটা ঠিক কি জন্য দিচ্ছ? আর আমার কি করা উচিত বলে মনে হচ্ছে? বাবা, এই মেয়ে আমাকে যাচ্ছে তাই অপমান করে যাচ্ছে, তুমি আর বিচার করো না বলেই এত সাহস বেড়েছে। চা কেন দিবে সারা? ওকে এ বাড়িতে জিনাত আর ওশানের চা বানাতে এসেছে? তুমি যদি ভেবে থাকো তোমার কথায় ওশানের মতো বউয়ের সাথে খারাপ ব্যবহার করবো, এটা ভুল ধারণা। যে 3 বেলা যত্ন করতো তাকে তো মা ছেলে মিলে তাড়িয়েছ, এখন যত্নের আশা করো কিভাবে? তুমি যদি তরিকে আগতে লাগতে তাহলে আজ আমার ওয়াইফ তোমাকে কিছু বললে আমি তার যোগ্য বিচার করতাম। আর জিনাত, তুমি বাড়িতে আসা যাওয়া করো ভালো কথা, কিন্তু সারা তোমার হুকুমের গোলাম নয়। নেক্সট টাইম যদি ওকে কিছু বলো, ও তোমাকে মারলেও আমি শুনতে আসবো না। আমি সবটা শুনেছি আর শুনেই এসেছি এখানে। জিনাত আর কিছুই বলার সুযোগ পেল না। শাশুড়িও বেশি একটা হুকুম চালাতে পারে না বড় ছেলের প্রতি। দাদু মিটিমিটি হাসছেন। আমি রান্নাঘরে প্রবেশ করে চা গরম করে রোশন স্যারের জন্য ঢেলে নিয়ে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি উনি রুমে নেই। আমি এদিক সেদিক উকি দিয়ে দেখলাম, কিন্তু কোথাও নেই উনি। হঠাৎ ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনতে পেলাম। আমি ওয়াশরুমের দরজায় থাকা ছোট্ট ছিট্টু দিয়ে উকি দিতে উনি সাথে সাথে দরজা খুলে আমাকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেলেন। আর একটু হলে পড়া উড়ে যেত। ইস, কি ভয়টাই না পেয়েছি। মাথার উপর পানি পড়ছে, শরীরে আচমকা পানি পড়তেই কেমন শিরশির করে উঠল। সামনে তাকিয়ে রেখে শ্যাম সুন্দর পুরুষের পরনে টাওয়াল, খালি গায়ে ভেজা শরীরে দাঁড়িয়ে আছেন, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। উনি ওনার 2 হাতে আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন। ওনার হাত সরানোর চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ হচ্ছি। আমি যত চেষ্টা করছি উনি তত শক্তভাবে আমাকে ধরছেন। প্রায় ভিজে গিয়েছে। ওনার দিকে তাকিয়ে বললাম, আমার লজ্জা লাগছে, ছাড়ুন আমাকে, ভিজে যাচ্ছি কিন্তু। উনি আমাকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বললেন, বার্থডে গিফটটা এখনো পেলাম না কিন্তু। দাও, ছেড়ে দিচ্ছি। কি অসভ্য কথাবার্তা, ছাড়ুন আগে। আগে দাও, তারপর ছাড়ছি। কি দেব? উনি আমাকে এবার রীতিমতো চমকে দিলেন। কিছু না বলে হঠাৎ জড়িয়ে ধরে ঘাড়ে ঠোঁট ডুবিয়ে কানের কাছে ফিসফিস করে বললেন, চুমু দাও। ইয়া মাবুদ, এই মানুষটা এত নির্লজ্জ! লজ্জায় এখনই মরে যাব আমি। যেভাবে জড়িয়ে ধরে রেখেছে আর হুটহাট চুমু দিচ্ছে, তাতে বেশিক্ষণ লাগবে না অজ্ঞান হতে। ওনার হাত থেকে রক্ষা পেতে বললাম, পরে দেবো, ছাড়ুন এখন। এই দারুণ মোমেন্টটা কি পরে? হ্যাঁ পরে, এখন আমার লজ্জা লাগছে, ছাড়ুন এবার। না, ছাড়বো না। বললাম না দেবো। টাইম বলো। আমার কিন্তু পড়া বাকি অনেক, কিছুই পড়িনি। এভাবে ধরে রাখলে ফেল করবো। উনি ছেড়ে দিয়ে বললেন, তুমি এখানেই থাকো, একেবারে গোসল শেষ করে বের হও। আমি তোমার ড্রেস নিয়ে আসছি। উনি ভেজা শরীরেই বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে এসে দরজায় উকি দিয়ে আমার ড্রেস দেওয়ার সময় বললেন, সারা, তোমাকে আজ যে রূপে দেখলাম, ট্রাস্ট মি, আমি খুন হয়ে যাব। ওনার এই কথাটাই যেন আমি নিজেই খুন হয়ে গেলাম। ওয়াশরুমের ওয়ালে পিঠ ঠেকিয়ে লজ্জারাঙা মুখটা লুকালাম ওনার থেকে। আমি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে এসে দেখি উনি কমন ওয়াশরুম থেকে গোসল শেষ করে ট্রাউজার পরে মাথার চুল মুছতে মুছতে ঘরে প্রবেশ করলেন। আমি চুপ করে চেয়ার টেবিলে পড়তে বসলাম। মন বড়ই অস্থির আমার। উড়ুচিটি পেয়েছে ওনাকে নিয়ে একটা চিঠি লিখে দিয়ে এসেছি। তারা সেটা ওনাকে মেনশন করেই পোস্ট দিয়েছে। উনি কখন দেখবেন সেই অপেক্ষায় আছে। উনি ফোন নিয়ে বিছানায় বসলেন, পা মেলে বালিশ হেলান দিয়ে ফোনে স্ক্রল করে যাচ্ছেন মনোযোগ দিয়ে। বিভিন্ন মানুষ ওনাকে মেনশন দিয়েই যাচ্ছে। আমি পড়ার ফাঁকে খেয়াল করছি কে কি কমেন্ট করছে। উনি আমার দিকে তাকিয়ে বলেন, আচ্ছা, তুমি কি জানো কে আমাকে চিঠি দিয়েছে? আমি সরল মুখভঙ্গিতে বললাম, কই না তো। শিওর তুমি না? না, আমি চিঠি লিখতে পারি না। ও আচ্ছা, যেই লিখুক তার অনুভূতি প্রকাশের ধরনটা সুন্দর, তাই? বাট এখন আমাকে চিঠি লিখে লাভ কি? বিয়ের আগে যদি লিখতো তাহলে ভেবে দেখা যেত। বিয়ের আগে লিখলে কি ভেবে দেখতেন? ভেবে দেখতাম যে এত সুন্দর চিঠির মালিককে বিয়ে করলে নিশ্চয়ই রেগুলার এমন দারুণ দারুণ সব চিঠি পাবো। এক বাক্যে বিয়ে করে নিতাম। বই খুব জোরের সাথে বন্ধ করে ওনার দিকে ঘুরে বসে বললাম, কেন, খুব আফসোস হচ্ছে? তাও হচ্ছে একটু। তাহলে যান, এখনই গিয়ে বিয়ে করুন। আমিও সেটাই ভাবছিলাম কিছুক্ষণ আগে। কি ভাবছিলেন? বিয়ের কথা। এত সুন্দর চিঠি যে লিখেছে তাকে বিয়ে করাই যায়। রেখে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে উনি চটজলদি উঠে এসে আমার হাত টেনে ধরে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ের থুতনি টিকিয়ে বললেন, যার অনুভূতি প্রকাশের ধরন এত সুন্দর তাকে একবার নয় 100 বার বিয়ে করতে রাজি আমি। চিঠিটা যে তোমার লেখা সেটা খুব ভালো করেই জানি আমি। সাথে সাথে আনন্দে চোখ মুখ স্নিগ্ধ হয়ে উঠল আমার। চিঠিটা ছিল, প্রিয় শ্যামসুন্দর পুরুষ, কখনো আমার হৃদয়স্পন্দনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করেছেন যখন আমি আপনার আশেপাশে থাকি? আপনি কাছাকাছি এলে কেন জানি আমার হৃদয়স্পন্দন অস্বাভাবিক গতিতে বেড়ে যায়। আমি লজ্জায় কুঁকড়ে যাই যদি আপনি সেই ঢিপ ঢিপ শব্দ শুনে ফেলেন।
আপনি নিজেও জানেন না আপনার প্রতি আমার অনুভূতি কি ভয়ানক। কতটা সুন্দর মানব আমার চোখে সেটা আপনি জানেন না। আপনি যে অনিন্দ্য সুন্দর, আমার শ্যাম সুন্দর আপনি। আপনি যখন এক পলক আমার দিকে তাকান আমার পৃথিবী যেন থমকে যায়। কখনো হঠাৎ স্পর্শে আমি আবেশে জড়িয়ে যাই। বলতে পারেন কি জাদু আছে আপনার মাঝে যে আমায় ক্ষণে ক্ষণে আপনার প্রতি মোহাবিষ্ট করে রাখে। আপনার হাসি আমার হৃদয়ে ভালোবাসার ঢেউ সৃষ্টি করে, আমি ভেসে যাই সে ঢেউয়ে। আপনি যে পুরোটাই অভিনব, আমার স্বপ্নের শ্যামপুরুষ। আপনাকে ভেবে কত শত রাত আমার স্বপ্নের মতো কেটে যায় জানেন প্রিয়তম। আপনি প্রেমময়, আপনি সেই নেশায় আসক্ত। আপনি যে অনিন্দ্য সুন্দর। ভালোবাসার অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় জানি না আমি। শুধু জানি আমি আপনাতে বিভোর, আমি আপনার নেশায় ডুবে যাই। আমি আপনাতে নিজেকে খুঁজে পাই। ভালোবাসি ভীষণ ভীষণ রকম প্রিয়। আপনি আমার, একান্তই আমার। আপনাকে পাওয়ার দাবি আমার আজন্মকাল শ্যামসুন্দর পুরুষ। আপনি আমার এক জীবনের সাধনা। আপনাকে পাওয়ার দাবি মৃত্যুর পরেও আমি ছাড়ব না। ইতি আপনার প্রণয়নী। কাশির ওষুধ খেয়েছি, তন্দ্রাচ্ছন্ন হয়ে আজকের পাঠ লিখেছি, এই জন্য ছোট হয়েছে। এই পর্ব আরও খানিকটা লেখা লাগতো। আরেক পর্বে শেষ করার ইচ্ছা ছিল, কিন্তু হলো না। নিজেকে ওনার থেকে ছাড়িয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, আপনি তাহলে জানতেন যে ওই চিঠি আমার লেখা? উনি বেশ গর্ববোধ করে বললেন, ইয়েস ম্যাডাম, আমি জানতাম। কিভাবে? কারণ আমি এই পৃথিবীতে মাত্র একজন নারীর জীবনের শ্যামসুন্দর পুরুষ। আর কারো সাহস নিয়ে আমাকে শ্যামসুন্দর পুরুষ নামে ডাকার। এই কালামানিককে একমাত্র তার বই এমন সুন্দরভাবে উপস্থাপন করে। আর কেউ ডাকে না বুঝি? তাহলে তো কপাল খুব খারাপ আপনার। পৃথিবীতে এত সুন্দরী রমণীর ভিড়ে শুধু আমার মুখেই শুনলেন। দুর্ভাগ্য আপনার। দুর্ভাগ্য? নিঃসন্দেহে আমি একজন ভাগ্যবান পুরুষ ছাড়া, যাকে তার সুন্দরী বউ কালো হওয়ার সুবাদে শ্যামসুন্দর পুরুষ হিসেবে আখ্যায়িত করেছে। বইয়ের ভালোবাসা বোধ হয় ওপরওয়ালা খুব যত্ন করে আমার ভাগ্যে লিখে দিয়েছেন। নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল করছি, নিজেকে অত্যন্ত সুখী মানব মনে করছি। ওনার মুখে কালামানিক কালো কথাটা শুনে বেশ খারাপ লাগলো। উনি কি বোঝেন না আমার চোখে উনি কত সুন্দর? গাল ফুলিয়ে এক আকাশ সমান অভিমান নিয়ে বললাম, দেখুন, নিজেকে কালামানিক কালো এসব বলবেন না। শব্দগুলো আমার কর্ণকুহরে খুব বিশ্রী শোনায়। আপনি কি কালো নাকি? উনি আমার হাত ধরে টেনে ওনার সামনে এনে বললেন, এই অভিমানী নিয়ে তোমাকে কোথায় লুকিয়ে রাখি বলো তো? আমার তো খুব ভয় হচ্ছে তোমাকে নিয়ে। কেন ভয় হচ্ছে? মানুষ যদি জেনে যায় আমার বউ আমাকে এত ভালোবাসে, তাহলে তাদের হিংসা হবে। অবশ্য হিংসা করার যথেষ্ট কারণ আছে। তখন তোমার অমূল্য ভালোবাসার লোভে অন্য কেউ তোমাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। চাইলেও বাকি আমি কি যাব নাকি? উনি আমার দুই গাল টেনে নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ হাসি দিয়ে বললেন, ইষ্টে, আমার আদরে বউটা। আমি মুহূর্তেই বড় বড় চোখ করে তাকালাম ওনার দিকে। একজন পুরুষ এমন সুন্দর হাসি তখনই হাসে যখন সে নিজেকে শ্রেষ্ঠ সুখী বলে মনে করে। ওনার মুখে এইভাবে বউ ডাক শুনে কি সাংঘাতিক লজ্জাটা পেলাম। এইভাবে কেউ গাল টেনে আদর করে বউ বলে ডাকে, আমার বুঝি লজ্জা করে না? আমার লজ্জা মিশ্রিত মুখপানে দৃষ্টি আরোপ করে বললেন, গিফটটা কখন পাচ্ছি? লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বললাম, দিচ্ছি। ঘরের দরজার দিকে এগোতে দেখে উনি ভাবলেন আমি বোধহয় পালাচ্ছি। হাত টেনে ধরে বললেন, কই পালাচ্ছ প্রণয়িনী? এত পালিয়ে বেড়াতে পারে মেয়েটা? বড্ড অস্থির। আস্তে করে বললাম, দরজা লাগাতে হবে না ঘরে? উনি নিজেও এবার একটু লজ্জা পেলেন। নিচের ঠোঁট কামড়ে ধরে মাথার পেছনে চুলকাতে চুলকাতে বললেন, আমি দরজা লাগাচ্ছি। উনি ঘরের দরজা লাগিয়ে আবার সামনে এসে দাঁড়িয়ে বললেন, দাও কই, একটু অপেক্ষা করুন, জানালা লাগাতে হবে, রুমটা অন্ধকার করতে হবে, না হলে গিফট দিয়ে সারপ্রাইজ দেওয়া যাবে না। উনি বেশ ভাবুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আজ বোধ হয় আমার হার্ট ফিল হয়ে যাবে প্রণয়িনী। উনি কি ভাবছেন আমি তো বুঝতে পারছি, কিন্তু ওনার জন্য আমি অন্য সারপ্রাইজ রেখেছি। আলমারি খুলে ছোট্ট একটা কেক বের করে নিয়ে আসলাম, যে আমি সকালে অনলাইনে অর্ডার করেছিলাম। লাভ আকৃতির কেক, লাল রঙের। কেকের উপর লেখা, জন্মদিনের শুভেচ্ছা শ্যামসুন্দর পুরুষ। কেকটা ওনার সামনে ধরতে উনি বেশ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন কেকের দিকে। ওনার মনে হাজারো প্রশ্ন। আমি কেক কোথায় পেলাম? চারিদিকে দরজা জানালা লাগানোতে রুমটা বেশ অন্ধকার দেখাচ্ছে। রুমটা একটু অন্ধকার হওয়ার প্রয়োজন ছিল, না হলে মোমবাতির মৃদু আলোয় ওনার মুখটা দেখতে পাবো না। কেকটা টেবিলের উপর রেখে কেকের বাহিরে চারদিকে চারটা কালারফুল মোমবাতি জ্বালিয়ে দিলাম। উনি কতটা অবাক হয়েছেন তা ওনার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। যতটা না অবাক হয়েছেন তার থেকে বেশি আনন্দিত হয়েছেন আমার এই ছোট্ট আয়োজনে। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এসব মানে কিভাবে কি করলে আর কখন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। করতে হয় বুঝলেন, তুমি তো বাইরে যাওনি। একটা চকলেট কালারের ফিতার ঘড়ি ওনার হাতে পরিয়ে দিতে দিতে বললাম, প্রায়োরিটি আর ইচ্ছেটাই মেইন, বুঝলেন? কারো কাছে কারো গুরুত্ব থাকলে সে যেভাবেই হোক তাকে খুশি করতে ব্যস্ত থাকবে। ওই যে মানুষ বলে না, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, এসব ভুল কথা। ইচ্ছা থাকলে নিজ সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু দিয়েও খুশি করা যায়। মেইন কথা হচ্ছে প্রায়োরিটি। নিজেকে আজ ভাগ্যবান মনে হচ্ছে। আমি সেই নারীকে পেয়েছি যে নারী তার সবটুকু উজাড় করে আমাকে ভালোবেসেছে। নিন, কেকটা কাটুন। কেক কাটা শেষে আমার মুখে এক টুকরো কেক দিয়ে বললেন, আর গিফট পরীক্ষার পরে দিই। আবার অপেক্ষা? পরীক্ষা বলে ছেড়ে দিলাম, চলো পড়াতে বসাই তোমাকে। ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজনে দারুণ কিছু সময় পার করলাম দুজনে, যা ছিল একান্তই আমাদের।
বিকাল থেকে সারা রাত বই আর অঙ্ক নিয়ে বসে আছে। পাশাপাশি উনিও সারা রাত জেগে বসে রইলেন আমার জন্য। দ্য বেস্ট কেয়ারিং হাজব্যান্ডের উপাধিটা ওনাকেই দেওয়া উচিত। এরই মাঝে কেটে গিয়েছে বেশ কিছুদিন, পরীক্ষাও শেষ প্রায়, আর একটা পরীক্ষা বাকি আছে। মাঝে 3 দিন গ্যাপ, একটা থিওরি সাবজেক্ট, তাই বেশি একটা চাপ নেই। এই গ্যাপের মাঝেই তরির কাছে যাচ্ছি। শহরের সবচেয়ে বড় দোকানটা মৃন্ময়ের বাবার। কসমেটিক্স সাথে বিয়ে গায়ে হলুদের সমস্ত রকম আইটেম পাওয়া যায়। ঢাকা থেকে পাইকারি রেটে নিয়ে সে বিক্রয় করে। তরি মোটামুটি কিছু গহনা বানানো শিখে গিয়েছে। গহনার সমস্ত ম্যাটেরিয়ালস আমি কিনে দিয়েছিলাম। সবটা হয়েছে মৃন্ময় আর মৃন্ময়ের বোন পিহুর সহযোগিতায়। মৃন্ময় যাবতীয় টিউটোরিয়াল কালেক্ট করে দিয়েছে, যা দেখে সহজেই তরি সব বুঝতে পারবে। পিহু হাতে ধরে পাশে থেকে যাবতীয় সাহায্য করেছে। তরি অনেক কিছু শিখে গিয়েছে এখন। অ্যান্ড্রয়েড ফোনের প্রায় যাবতীয় ফাংশন পারে এখন। আগে ইউটিউব কি তাই বুঝতো না। এখন তরি ফোনে ফেস লক দিতে শিখে গিয়েছে। নিজে ফেসবুক আইডি খুলতে শিখেছে পেজ ক্রিয়েট করতে, ইউটিউবে যাবতীয় সব সার্চ করতে শিখেছে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী পার্ট দেখতে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিংক পেয়ে যাবেন, এবং স্ক্রিনে ভেসে উঠবে, সেখানেও ক্লিক করে দেখে